একটা স্বপ্নের বাস্তবায়ন। বাণিজ্য ও শৌখিনতা এখানে একাকার হয়ে মিশে আছে। নান্দনিক সৌন্দর্যের গরুগুলোই এখানকার অন্যতম আকর্ষণ। গাজীপুরের মরকুনে সোহেল রেঞ্জ ও অ্যাগ্রোপ্লাস লিমিটেডের গল্প শোনাবো আজ। এ সিম্বল অফ লাভ, এই স্লোগানে মানুষ ও পশুর প্রতি ভালোবাসা এখানে তৈরি করেছে এক নতুন আখ্যান। গ্লোবাল কৃষিতে সবাইকে স্বাগতম। মানুষের শখের কিন্তু শেষ নেই, যেমন আমার শখ এখন ঘোড়ায় চড়া। এছাড়াও আরও বিভিন্ন জনের বিভিন্ন শখ আছে। আমাদের সোহেল ভাইয়ের শখ হচ্ছে একই খামারে বিভিন্ন ধরনের পশুপালন। এ কারণেই আমরা চলে এসেছি সোহেল রেঞ্জ অ্যান্ড এগ্রোপ্লাসে। প্রিয় দর্শক, আজকে আমরা সোহেল রেঞ্জ অ্যান্ড এগ্রোপ্লাস ঘুরে ঘুরে দেখব এবং জানবো এই খামারের আদ্যপ্রান্ত। আমাদের সাথেই থাকুন। গত প্রায় এক দশকে গবাদি পশুপালন এদেশে এক নতুন বাঁকে মোড় নিয়েছে। বিভিন্ন আধুনিক খামারগুলো এই খাতকে রীতিমতো একটি ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চলেছে। এখন সাথে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলেই রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। এই সেক্টরে আসার একটা কারণ ছিল, ছোটবেলা থেকে আমার গরু মহিষ এই ধরনের প্রাণীর প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ ছিল। তারপর আমি যখন কোরবানি ঈদ আসতো, হাটে গিয়ে সবসময় আমার ইচ্ছা থাকতো যে হাটের সব থেকে বড় গরু কেনার, যে গরুটা একটু রাগী হবে, একটু পাগলাটে টাইপ হবে, ওই গরুগুলা, ষাঁড় গরু, বিশেষ করে ষাঁড় গরুগুলা একটু রাগী টাইপের গরু, সেগুলা কেনার শখ ছিল। বাবার সাথে যেতাম, কিনে নিয়ে আসতাম। তো ওইখান থেকে যে একটা আকর্ষণ, গরু মহিষ বলেন এই সেক্টরে, এইভাবেই এই সেক্টরে আসা আস্তে আস্তে। যে কোনো ব্যবসায় কোয়ালিটি প্রোডাক্টের কোনো বিকল্প নেই। মানসম্মত পণ্যের যোগান আর যথাযথ গ্রাহক সেবা একটি প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলে। সোহেল রেঞ্জ অ্যান্ড অ্যাগ্রোপ্লাস লিমিটেড সেই লক্ষ্যে সঠিক পথেই এগিয়ে চলেছে। এই খাবারের কস্টিংটা যদি একটু নিচে নামানো যায়, কমানো যায়, তখন আমাদের মতো যারা খামারি আছে, উদ্যোক্তা আছে, তারা আরো ভালো করবে, আরো নতুন নতুন খামারি তৈরি হবে। কোয়ালিটি মাংস দিতে হবে। কোয়ালিটি মাংস মানে কি বোঝায়? যে চর্বি এত বেশি থাকা যাবে না। অনেক খামারি আছে যারা খাবারের মধ্যে ভেজাল করে, ইভেন ইনজেকশন দিয়ে, যে খুব শর্ট টাইমে ইনজেকশন দিয়ে গরুকে মোটা তাজাকরণ করা। বাট আমাদের টার্গেট হলো, গরু তৃণভোজী প্রাণী, গরুর প্রধান খাদ্য হলো ঘাস। গরুকে ঘাস দিতে হবে ভালোভাবে, দানাদার। গরুর দেখভাল ভালো করে করতে হবে। গরুকে সব সময় ভালো ভালো ডাক্তার নিয়ে এসে ওর হেলথ চেক আপ করতে হবে। সব কিছু মিলিয়ে একটা ভালো গরু তৈরি করতে পারলেই কিন্তু আমি আমার কাস্টমারকে দিতে পারলাম ভালো একটা প্রোডাক্ট। সাথে আমাদের টার্গেট থাকবে প্রোডাক্ট উইথ রিজনেবল প্রাইস। ভাইয়া, চমৎকার একটি শেড, যেটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেখে বলতেই হয় মাশাআল্লাহ। এবং চতুর্দিকেই লেখা দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ। এটি কেন লেখা? মাশাআল্লাহ মানে লাইক কি বলবো, ব্লেসিং। ভাইয়া, এত বড় একটা শেড,
এখানে কি পরিমাণ জমি নিয়ে আপনি এই শেডটি তৈরি করেছেন? এই শেডটি এখন আপাতত যেটা ফ্যাটেনিং এর শেড, এটা 15,000 স্কোয়ার ফিটের মতো। খুবই সুন্দর একটি শেড, এবং আমি একটা বিষয় খেয়াল করলাম যে ভীষণ পরিচ্ছন্ন। এই যে পরিচ্ছন্নতাটা কিভাবে মেনটেন করেন? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলাদা লোকই রাখা আছে, যে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। কারণ গরু এমন একটা সেনসিটিভ প্রাণী, ওদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না রাখা হয়, ওদের খোরা রোগ হবে, না হয় ওদের স্কিন ডিজিজ হবে, না কিছু একটা হবে। তার মানে এই খামারটি হচ্ছে আপনার একটি সুপরিকল্পিত পরিকল্পনা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি পরিকল্পনারই আসলে একটা পূর্ব পরিকল্পনা থাকে। ট্রু। এই খামারটি করার আগে বা এই শেডটি তৈরি করার আগে সে ধরনের কোনো পরিকল্পনা ছিল যে আমি এইভাবে তৈরি করব, এই ফ্যাসিলিটিস রাখবো? প্ল্যান করলাম, মাথায় নিলাম যে আমি খামার করব। তখন আমার আর্কিটেক্ট আছে, আমার সিভিল ইঞ্জিনিয়ার আছে, তারপর যারা খামার সেক্টরে আছে, সবার সাথে কথা বলে সবার থেকে ইনফরমেশন নিয়ে কিভাবে খামারের হাইটটা কতটুকু হলে ভালো হয়, ওর মানে গরুগুলা যাতে ঠিকমতো বাতাস পায়, এর জন্য ফ্যানের ডিস্টেন্সটা কেমন হবে, সব A to Z মানে একদম স্টাডি করে আমরা গ্রুপ ওয়াইজ কম্বাইন্ডলি আমরা এই খামারটা করেছি। ভাইয়া, আমার যদি ভুল না হয়ে থাকে, আমি এখানে দুটি ব্রাহ্মা দেখতে পাচ্ছি। এগুলো কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? এগুলো এখনো বাচ্চা, আপনার এটা তো ছোট, 5 মান্থস অনলি। এটা 1 বছরও হয় নাই। হ্যাঁ, এটা মেল, এটা ফিমেল, 100% পিওর ব্রাহ্মা। তারপর এইখানে আছে আমাদের, এটা হলো হাসা। আচ্ছা, হ্যাঁ, পাকিস্তানি হাসা। এটাও একটা পাকিস্তানি ব্রিড। এটা কি জাতের? এটাও মিক্স ব্রাহ্মা, বাট ওর পার্সেন্টেজ বিলো 30%। আচ্ছা, তার মানে একটা সংকর জাতের গরু। Yes, right. ওইদিকে ভাই আরো অনেক গরু দেখতে পাচ্ছি, চলেন ওদিকে দেখি। চলেন যাই, লেটস গো। এগুলো তো সব শাহিয়াল ভাইয়া? হ্যাঁ, এগুলা সব শাহিওয়াল, আমাদের দেশি শাহিওয়াল। দেশি শাহিওয়াল, কিন্তু খুবই মানে সুস্থ এবং বেশ হেলদি। यस, হৃষ্টপুষ্ট। ভাইয়া, এইদিকে যে গরুগুলো দেখতে পাচ্ছি, জি, এই গরুটা কিন্তু দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে। স্পেশালি এটার যে কুচটা, এটা মনে হচ্ছে যে অন্য 8-10টা গরু থেকে ওকে আলাদা করছে। यस, রাইট। এই সম্পর্কে জানতে চাই যে এটি কয় দাঁত? এটা 6 দাঁতের শাহিওয়াল, দেশি শাহিওয়াল, প্রাপ্তবয়স্ক একটা গরু, একটা সুস্থ গরু। আমি যতদূর শুনেছি যে এই কুচ দেখে এবং গলার যে কম্বল, এটি দেখে বোঝা যায়। এবং এই গরুটা আমার মনে হচ্ছে যে একদমই পারফেক্ট একটা জায়গা আছে, তাই না ভাইয়া? রাইট, মাশাআল্লাহ, ইয়েস, রাইট। ভাইয়া, টেলিভিশনে বা বিভিন্ন সময় বিজ্ঞাপন দেখার সময় নিউজিল্যান্ডের যে গরুগুলো আমরা দেখতাম, মানে একদম ওই রকমই একটি সুদৃশ্য গরু ওইদিকে দেখতে পাচ্ছি। রাইট, চলেন আমরা ওই গরুটা একটু কাছে থেকে দেখি। এই গরুটা কিন্তু আপনি নিউজিল্যান্ডের কথা যে বললেন, এই গরুটা কিন্তু শাহিওয়াল এন্ড অস্ট্রাল, এই দুইটার ক্রস ব্রিড। আচ্ছা, মানে একদম 100% কিন্তু অস্ট্রাল না, বা নিউজিল্যান্ডের না, ও শাহিওয়াল এন্ড অস্ট্রাল, এই দুইটার ক্রস ব্রিডে ও আসছে। এর কারণে দেখেন ওর কুচটা। হ্যাঁ, আর যদি নিউজিল্যান্ডের একদম অরিজিনাল অস্ট্রাল হতো, তখন একদম এইভাবে আসতো। আচ্ছা, এই ধরনের কুচটা আসতো না। আচ্ছা, কিন্তু আকৃতিগত জায়গা থেকে কিন্তু বেশ হৃষ্টপুষ্ট এবং যে একটা সুস্থ গরু, ওকে দেখেই বোঝা যাচ্ছে। 2 দাঁতের গরু, মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। এটিতে এখন মোটামুটি মাংসের দিক থেকে যদি চিন্তা করি, কত কেজি ওজন হবে? 550 কেজি চলে যাবে এটার ওজন। 500-550 কেজি, 500 থেকে 550 কেজি, বেশ কয়েক মণ। এটির বাজার দাম কত হতে পারে? এই বছর গরুর প্রাইসটা কিন্তু নট গুড নট ব্যাড এরকম ছিল। লাস্টের দিকে তো গরুর প্রাইসটা পড়েই গেছে, একটু নেমেই গেছে। তবে এই ধরনের গরু অ্যাটলিস্ট এগুলোর প্রাইস হওয়া উচিত 320 থেকে 3.5 লাখ। আচ্ছা ভাইয়া, আপনার খামারে আসার পর যে গরুটির দিকে না চাইলেও তাকাতেই হবে, সেই গরুটি হচ্ছে এই গরু। মানে এটার বিশেষত্ব হচ্ছে ওর আসলে স্কিনের যে কালারটা, এটা আসলে খুবই রেয়ার, এবং সাদা রঙের সাথে কালোর এই যে কম্বিনেশন, এটা আসলে এই গরুকে আলাদা একটা মাধুর্য দিয়েছে। ওর সম্পর্কে বলেন, ওর কয় দাঁত?
ওর 6 দাঁত, বাট ওর কিন্তু নাম আছে, ওর নাম হলো লকি, LOCKY, লকি। আচ্ছা আচ্ছা, লকি। লকি নাম ডাকলে কি জবাব দেয়? জবাব দেয় না, ও তো কথা বলতে পারে না, বাট ও বুঝে ওকে ডাকতেছি, লকি বলে ডাক দিলে ও কান খাড়া করে। আচ্ছা, হ্যাঁ, ও খুব ভদ্র একটা গরু। হ্যাঁ, ও যে সুন্দর করে বসে আছে দেখে বোঝা যাচ্ছে যে আসলেই ভদ্র। এবং লকিকে কতদিন থেকে আপনার কাছে? লকি আমার কাছে আছে লাস্ট 1 ইয়ার। লকি তুমি উঠো 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 উঠো, 1 বছর ধরে আছে। 1 বছর? 1 বছর, 1 বছরও বেশ খানিকটা সময়। লকির তাহলে লকিরও কিন্তু দেখেন এই যে লকি উঠে গেছে কিন্তু, দ্যাট মিন্স লকি কিন্তু আমার কথা বুঝতে পেরেছে। একদমই তাই। এবং একই সাথে লকি বসা অবস্থায় যতটা না সুন্দর, ও দাঁড়ানোর পরে কিন্তু আরো অনেক বেশি সুন্দর। এবং ক্রেতাদের কাছে আসলে গরুর সৌন্দর্যটাও কিন্তু একটা ব্যাপার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া এইদিকের এই কালো গরুটাও কিন্তু বেশ সুন্দর। জি, এটা ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল, জি। ও খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ হলো ওকে দেখতে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য ওর মধ্যে রয়েছে। এবং এই গরুকে দেখে ওর চোখ, নাক সবকিছু দেখে গ্রামগঞ্জে কিন্তু মানুষের চোখে, যাদের চোখ বড় বড় তাদের সাথে তুলনা করা হতো গরুর চোখের। গরুর চোখের এই সৌন্দর্যের কারণে। এবং ওর নাকেও কিন্তু বিশেষ একটা ব্যাপার রয়েছে এবং একটা তেল তেল করছে। এটির কারণ কি ভাইয়া? গরু সুস্থ না অসুস্থ এটা ইজিলি বোঝার একটা ওয়ে হলো, যে গরুর নাক ঘামবে এরকম মানে ভেজা ভেজা থাকবে, ভাবতে হবে গরুটা সুস্থ। আর যে গরুটার নাক শুকনা থাকবে, শুষ্ক থাকবে, ভেজা ভেজা থাকবে না, বুঝতে হবে ওই গরুটা অসুস্থ, সামথিং ইজ প্রবলেম। আচ্ছা, প্রবলেম ইনসাইড। ওকে, ডিহাইড্রেশন বা যে কোনো কিছু একটা প্রবলেম। হ্যাঁ, গরু। আপনার খামারে তো এত এত মাশাআল্লাহ মাশাআল্লাহ গরু যে একটা দেখে আরেকটা দেখার লোভ সামলানোই যাচ্ছে না। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি আরো মাশাআল্লাহ গরু দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন। ভাইয়া ওদিকটাই লকিকে দেখেছিলাম, এটাকে দেখতেও অনেকটা লকির মতো। এর কি আলাদা কোনো নাম আছে? না, এটার আলাদা কোনো নাম নাই, বাট এই টেক্সচারটাকে অ্যাকচুয়ালি বলে বাংলা লিঙ্ক টেক্সচার। বাংলা লিঙ্ক? বাংলা লিঙ্ক টেক্সচার। ওর কয় দাঁত? ওর 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। ওকে কতদিন আগে থেকে আপনি লালন পালন করছেন? ওকে 1 বছর ধরে আমি লালন পালন করছি লাস্ট। আচ্ছা, এই যে পরেরটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু। এটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল? জি, এটাও পাকিস্তানি শাহিওয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের কতটি করে দাঁত? ওদেরও 4 দাঁত। আচ্ছা, ওর যদি বাংলা লিঙ্ক নাম হয়, ওর কিন্তু নাম হওয়া উচিত ছিল চিতাকাট বা চিতাবাঘ, এটা কিছু একটা। রাইট রাইট রাইট। খুব সুন্দর টেক্সচারটা চিতাবাঘের মতো। একদমই একদমই, একদম খুব ডিফারেন্ট একটা টেক্সচার। খুবই ডিফারেন্ট, মানে সচরাচর এরকম গরু আসলে দেখা যায় না, একদম রেয়ার। তো ওর কয় দাঁত? ওরও 4 দাঁত। 4 দাঁত, মানে এই সিরিয়ালে যেগুলো আছে মোটামুটি সবগুলোরই 4 দাঁত। 4 দাঁত। আর এটাও তো মনে হয় পাকিস্তানি। আচ্ছা, পাকিস্তানি শাহিওয়াল। এটাও আবার একটু অন্যরকম। ওরও 4 দাঁত। ওরও 4 দাঁত। আচ্ছা, খুব গুছিয়ে রেখেছেন আসলে আপনি ওদেরকে, যে অনুকূল পরিবেশ দেওয়া সেটি আপনি দিয়েছেন আমার মনে হচ্ছে। এবং এখানে তো পাকিস্তানি বেশ কিছু গরু দেখলামই ভাইয়া, আমরা ওইদিকে আরো কিছু গরু দেখতে পাচ্ছি, চলুন একটু ঘুরে যাই। চলে। আপনার এখানে আসলে জাতের এত ভিন্নতা দেখে, মানে যেটাই দেখছি সেটা দেখে মুগ্ধ হচ্ছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই ব্রাহ্মাটা কোন দেশি ভাইয়া? এটা ফ্রম টেক্সাস। ফ্রম টেক্সাস? হ্যাঁ, আমেরিকা, ফ্রম আচ্ছা, টেক্সাস। এই ব্রাহ্মাটা আপনি কতদিন যাবত লালন পালন করছেন? এটা আমি লাস্ট 1 বছর। আচ্ছা, 1 বছর। জাতের কথা যেহেতু আসলোই, আমার জাত বিষয়ে আরো একটা জানার বিষয় আছে আপনার কাছে, সেটি হচ্ছে আপনি জাত নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখেন? আমি জাত নির্বাচনের ক্ষেত্রে যখন আমি একটা গরু পছন্দ করি, তখন আমি ফার্স্টে দেখি গরুটার কম্বল। আচ্ছা, ঠিক আছে, গলা, হ্যাঁ, গলা কম্বল। তারপর দেখি ওর নাভি।
নাভি, তারপর দেখি এর পুজ, আচ্ছা, তারপর ওর মাথাটা দেখি, মানে তারপর ওর ব্যাকটা দেখি, আচ্ছা, ওর পিছনের ফ্রেমটা দেখি, সব দেখে বুঝে তারপর একটা গরু সিলেক্ট করতে হয়। তারপর ওর পাটা দেখি মোটা না চিকন, আচ্ছা, মানে অনেক এই বিষয়গুলা লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, আপনি এই বিষয়গুলো লক্ষ্য না করে যদি গরু কিনেন তাহলে আপনার গরু ভালো রেজাল্ট দেবে না। ভাই আরো একটা গরু দেখতে পাচ্ছি যেটি আমি এ যাবৎকালে যতগুলো গরু দেখেছি সেটির চেয়ে এটিকে কোন কোন দিক থেকে যেন আমার ভিন্ন মনে হচ্ছে, বিশেষ করে কানের দিকটা। ইয়েস, রাইট। এটা ইন্দো ব্রাজিল, ইটস ফ্রম থাইল্যান্ড, হ্যাঁ, বাট ব্রাজিলিয়ান ব্রিড, বাট ইটস ফ্রম থাইল্যান্ড, ব্যাংকক। ওকে, খুবই ভালো জাতের গরু, হৃষ্টপুষ্ট। আপনি লুকসও দেখেন, লুকসটা কত সুন্দর। ওর যে ব্ল্যাক যে কালারটা আছে, ব্ল্যাকের সাথে আপনার একটা রেডিশ, মানে মনে হচ্ছে গোল্ডেন, ব্ল্যাক এন্ড গোল্ড, রেড সামথিং, এই টাইপের একটা কম্বিনেশন আছে। প্লাস ওর কুচটা দেখেন, কুচ, ওর হাইটটা দেখেন, ওর কানটা দেখেন, ওর পাটা দেখেন কত লম্বা প্লাস মোটা। ওর পিছনের ব্যাকটা দেখেন, ওর পিছনের ব্যাকটা হলো আপনার ট্রিপল ফ্রেম, ডাবল ফ্রেম না, ট্রিপল ফ্রেম। আচ্ছা, প্লাস আপনি এইখান থেকে যদি দেখেন না, এভাবে কিন্তু আপনি দেখেন ওই সাইডে দাঁড়ালে আপনাকে দেখা যাবে না, শুধু কুচটা দেখা যাবে। একদমই, মানে এই যে অনেক বড় হিউজ গরু এটা। এটার নাম আপনি বললেন ইন্দো ব্রাজিল। ওকে, ও দেন আপনি এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও ব্রাহ্মণ, হ্যাঁ, এটাও খুব বড় জাতের, সেম লাইক ওইটাও ব্রাহ্মা, এটাও ব্রাহ্মা। দিস ইজ থাই ব্রাহ্মা। আচ্ছা, এটাও থাইল্যান্ডের? এটা থাইল্যান্ডের থাই ব্রাহ্মা। আর থাই ব্রাহ্মার একটা বিশেষত্ব হলো ওরা অনেক উঁচু হয়, উঁচু লম্বা হয়, হিউম্যানের সাথে মনে হয় বেশ ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি। ভাই ওইদিকে আরো একটা গরু দেখতে পাচ্ছি। আরেকটা আছে, এটাও থাই ব্রাহ্মা। আচ্ছা, হ্যাঁ, ওর কুচটা দেখেন কত বড়, কত চওড়া, কত বড়। আপনি কুচটা এমন করা যায়, এই দেখেন। হ্যাঁ, কুচটা মনে হয় এটা উঠাইতে গেলে মানে এনার্জি চলে যাবে, এরকম আপনি উঠিয়ে দেখেন কত ভারী। ইয়েস, রাইট, একদমই তাই। হ্যাঁ, এবং খুবই সুন্দর রঙের। তো ও কিন্তু আরো বেশি হেলদি ছিল। লাস্ট আপনার 1 সপ্তাহ ধরে ও একটু পায়ে ব্যথার কারণে একটু ওয়েটটা কমে গেছে। আচ্ছা, তো আস্তে আস্তে এখন ভালোর পথেও। আর গরুকে সবসময় ভালো ডক্টর দিয়ে দেখাতে হবে। অনেকে চিন্তা করে আমি ছোটখাটো ডক্টর নিয়ে আসবো, ছোটখাটো ডক্টরকে নিয়ে আসলে ও টাকা কম নেবে, হ্যাঁ, কিন্তু সে একটা ছোট ডক্টর নিয়ে আসলো, টাকা কম দিল, তারপর তার যে একটা 1 লক্ষ টাকার গরু যে চলে গেল হাত থেকে, এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। আপনি যদি যারা নতুন খামার করতে চাচ্ছে বা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের ব্যাপারে কোনো পরামর্শ দিতে চান, দিয়ে দিন। অবশ্যই আমার অ্যাডভাইস হলো যে যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা নতুন খামার করতে চায়, তারা অ্যাট লিস্ট 2 থেকে 3 বছর ফিল্ড ওয়ার্ক করা উচিত। বিভিন্ন হাটে যাওয়া উচিত, বিভিন্ন খামারে যাওয়া উচিত, বিভিন্ন খামারিদের সাথে কথা বলা উচিত, তাদের ডিজিটালি আপনার ইউটিউব চেক করা উচিত, বিভিন্ন টিভি চ্যানেল চেক করা উচিত, তাদের স্টাডি করা উচিত। সব কিছু শেষ করার পর সে যখন মনে করবে যে না, নাও আই ক্যান ডু, 1টা থেকে 2টা, বড় জোর 3টা 4টা, এর বেশি যাওয়া উচিত না। আর গরু পালতে গেলে তার মাথায় থাকতে হবে কাঁচা ঘাস এন্ড কাঁচা ঘাস। আচ্ছা, এইটা ছাড়া কোনো খামারি বা নিউ কামার যারা আছেন, তারা যদি খামার করতে চান অবশ্যই এটা ছাড়া লসে পড়বেন। ভাই আজকে সারাদিন আপনার খামারে আসলে একটি আধুনিক খামারে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সেগুলো সচক্ষে দেখলাম এবং অনেক কিছু জানলাম আসলে আপনার কাছ থেকে। এবং একই সাথে দর্শকরাও আপনার মুখের কথা শুনে নিশ্চয়ই যারা উৎসাহিত হবে এবং তারাও আসলে অনেক কিছু জানলো সত্যিকার অর্থে। ভাইয়া ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি গ্লোবাল কৃষির পক্ষ থেকে। আমি মাসুক সিদ্দিক। জি, আসসালামু আলাইকুম। আর আমিও ধন্যবাদ জানাই গ্লোবাল টিভির সবাইকে, যারা ক্যামেরার পিছনে আছেন তাদেরকেও সবার জন্য দোয়া রইল।
কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন krishi@globaltvbt.com। সোহেল রেঞ্জ অ্যান্ড এগ্রো প্লাসে আমরা বর্ণিল জাতের গরু যেমন দেখেছি এবং একই সাথে আমরা দেখেছি শুধুমাত্র সদিচ্ছা থাকলেই মানুষ একটি শেড কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের এই আয়োজন থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। প্রিয় দর্শক, আগামীতে দেখা হবে আবারও কৃষি বিষয়ক অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি গ্লোবাল কৃষি থেকে। আজকের মতো আমি মাসুক সিদ্দিক।